আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নৌকাকে পরাজিত করতে একজোট হয়েছে অপশক্তি, বললেন আইভি। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা তৈমুরের। 14% ছাড়ালো দেশে করোনা শনাক্তের হার, আক্রান্ত 4000-এরও বেশি, আরও 6 জনের মৃত্যু। নগরীতে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, শপিং মল ও রেস্তোরাঁয় দেখা হচ্ছে না টিকার সনদ। এবং 3 দফা দাবিতে আবারও আন্দোলনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। এবারে বিস্তারিত। মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রচারণা। নির্বাচনী নৌকাকে পরাজিত করতে বিভিন্ন অপশক্তি এক হয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। নগরীর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ষড়যন্ত্র রুখে দিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন তিনি। বিকেলে নৌকার সমর্থনে বের হয় গণমিছিল। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। প্রচারণার শেষ দিনে নৌকা সমর্থকদের শোডাউন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ডাক্তার সেলিনা হায়াৎ আইভির সমর্থনে গণমিছিল। মিছিলটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। নৌকা সমর্থকদের জনস্রোতে তীব্র যানজট তৈরি হয় নগরীতে। এর আগে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। 2003 সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলোচনায় আসেন ডাক্তার সেলিনা হায়াৎ আইভি। এরপর 2011 সালে তুমুল আলোচনাপূর্ণ নির্বাচনে সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি। 2016 সালেও জয়ের ধারা অব্যাহত রাখেন। সেলিনা হায়াৎ আইভি বলছেন, আগের মতোই এবারের নির্বাচনেও সমান চ্যালেঞ্জ নিয়ে তিনি মাঠে রয়েছেন। নির্বাচনটা যদি সুষ্ঠু হয়, স্বাভাবিক হয়, কোথাও যদি কেন্দ্র বন্ধ না হয়, তাহলে ইনশাল্লাহ আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব। এটা আমার চাচা নিজেও জানেন। দেওভোগে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন সেলিনা হায়াৎ আইভি। ভোটের দিন সহিংসতার আশঙ্কার কথা জানান তিনি। আর এজন্য কেবল প্রতিদ্বন্দ্বী প্রধান প্রার্থী নয়, আঙ্গুল তুলেন দলীয় প্রতিপক্ষের দিকেও। আমার নির্বাচনে যেখানে সবচেয়ে বেশি জমজমাট, সেই জায়গাগুলির মধ্যে হয়তো কেউ সহিংসতা করে ভোট কেন্দ্রে আসা বাধা দিতে পারে। আইভিকে পরাজিত করার জন্য অনেকগুলি পক্ষ এক হয়ে গিয়েছে। এখন সেই পক্ষটা ঘরেরও হতে পারে, বাইরেরও হতে পারে, সব মিলে গিয়েছে। কিভাবে আমাকে পরাজিত করা যায়, কিভাবে একটা বিশৃঙ্খলা তৈরি করে ভোটটাকে ঝামেলা করানো যায়, কারণ সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব এই ব্যাপারে যেন সজাগ থাকে তারা। সবুজ ও নিরাপদ নগরী গড়ার প্রতিশ্রুতি দিয়ে আবারও ভোটারদের সমর্থন চান আইভি। আমি যেন আপনাদের কাঙ্ক্ষিত কাজগুলি আরও করে দিতে পারি। তাছাড়া আপনারা আমাকে চিনেন, আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন 7 জন প্রার্থী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। সরকার দলীয় প্রার্থীর পক্ষে নারায়ণগঞ্জে বহিরাগত এনে তার বিজয়কে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তিনি। নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে অভিযোগ করে যে কোনো পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকার কথা জানান তিনি। মইনুল আহসানের রিপোর্ট। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে ব্যাপক শোডাউন করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সিরাজউদ্দৌলা মাঠ থেকে শুরু করে মিছিল নিয়ে 22 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রার্থনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পাওয়া তৈমুর।
এ সময় তিনি অভিযোগ করেন তার গণজোয়ার দেখে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, হাতি জয়লাভ করবে ইনশাআল্লাহ। এখন তো আমি জনতার প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। জনগণ যতক্ষণ চাবে ততক্ষণ পর্যন্ত আমাকে মির্জাপুর মাঠে থাকতে হবে। আমি মির্জাপুর মাঠে আছি এবং রক্ত দিয়ে হইলো নির্বাচনের মাঠে থাকবো ইনশাআল্লাহ। এর আগে শুক্রবার সকালে নির্বাচনী পরিবেশ সহ নানা অভিযোগ নিয়ে নগরীর মিশন পাড়ায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তৈমুর আলম খন্দকার। নারায়ণগঞ্জের বিভিন্ন হোটেলগুলো আপনারা চেক করেন, দেখবেন বিভিন্ন জেলা থেকে সরকারি দলের লোকজন এখানে হোটেলে রাখা হয়েছে। সার্কিট হাউস, নারায়ণগঞ্জ ক্লাব, ডাক বাংলাকে নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই যে নারায়ণগঞ্জের মানুষ প্রত্যাশা করে নির্বাচনটাকে নিরপেক্ষ, নির্বিঘ্ন, স্বচ্ছ এবং সুন্দরভাবে করার জন্য প্রয়োজনীয় নির্দেশ এবং ব্যবস্থা জারি করবেন। পরে নিজের মহল্লা মাজদাইর এলাকায় জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় নারায়ণগঞ্জের উন্নয়নে হাতিমার্কায় ভোট চান স্বতন্ত্র এই মেয়র প্রার্থী। সরকারি দলের প্রকাশ্য কোন্দল, দলীয় পদ হারালেও বিএনপি নেতাকর্মীদের এক করতে পারাসহ নানা কারণে এবার নিজের জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার। প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ থাকলেও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা এমন শঙ্কা নিয়েও শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করতে চান স্বতন্ত্র এই মেয়র প্রার্থী। মইনুল হাসান, এটিএন বাংলা, বন্দর, নারায়ণগঞ্জ। দর্শক, নারায়ণগঞ্জের চাষাড়ায় আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আদ্দিন, নির্বাচনী প্রচারণার একেবারে শেষ মুহূর্তে এসে নগরীর সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর মাত্র ক ঘন্টা বাকি, আপনি নিশ্চয়ই অনেক শব্দ পাচ্ছেন, বিশেষ করে নির্বাচনী যে ডামাডল বলে, যেটা ঢোল তবলা যে যার মতো করে যতটুকু সময় বাকি আছে সেই নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তটাতে চেষ্টা করে যাচ্ছেন। অনেকগুলো কাউন্সিলর প্রার্থী আছেন, মেয়র প্রার্থী তো বটেই, বিশেষ করে দুই হেভিওয়েট প্রার্থী তাদের মতো করে নির্বাচনী যে প্রচারণা সেসব কিন্তু ব্যস্ত সময় পাঠ করেছে। এবং আপনি শব্দ পাচ্ছেন এখনো কোথাও কোথাও, মানে যে যার মতো করে যারা এখানকার দলীয় কর্মকর্তা আছেন, দলীয় নেতাকর্মী আছেন, তারা তাদের মতো করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে যে আশা এবং চাওয়া নারায়ণগঞ্জের এই নির্বাচনে এবারে তারা ঠিকঠাক মতো ভোট দিতে পারবে কিনা সে নিয়ে যেমন একটা সংশয়ের কথা বলা হচ্ছে। তারা চেষ্টা করছেন যে এবারে যদি প্রথম ঘন্টায় ভোটের দিনে শান্তিপূর্ণভাবে ভোট হয় তাহলে মানুষ অনেক বেশি ভোটে অংশগ্রহণ করবেন। তারা চান যে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। সংশয়ের কথা বলছেন তৈমুর আলম খন্দকারও, সংশয়ের কথা বলেছেন আইভি নৌকার প্রার্থীও। কেননা তিনি মনে করছেন যে এবারে যে বহু পক্ষের কথা বলা হচ্ছে, যে সবাই মিলে নির্বাচনের দিন কোনো সহিংসতা হয় কিনা, বিশৃঙ্খলা হয় কিনা, এ কারণে কিন্তু নানক এসেছিলেন প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের। তিনি বলেছেন যে সব রকমের বিশৃঙ্খলা এড়াতে সব নেতাকর্মীদেরকে সচেতন থাকতে বলেছেন। একই সঙ্গে আবার আইভিও চেয়েছেন সবাইকে নির্বাচনের দিন মাঠে থাকতে, ভোট দিয়ে প্রার্থীকে নির্বাচিত করতে। আবার তৈমুর কিন্তু বলছেন যে বহিরাগত যারা আছে তাদের কাছ থেকে যেন প্রশাসন যেন নিরাপদে এবারের নির্বাচনটা শেষ করতে পারে সে বিষয়ের দিকে তাগিদ দিচ্ছেন। সর্বসাকুল্যে বলা যায় যে সব মিলিয়ে জমজমাট অবস্থা, সবাই আশায় আছেন ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন, কিন্তু শেষ পর্যন্ত সবাই চান যেন ভোটটা তারা দিতে পারেন, কোনো বিশৃঙ্খলা না হয়। নারায়ণগঞ্জের নির্বাচন যে পরিবেশ তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, সেটা যেন শেষ পর্যন্ত থাকে। মারিয়া। আদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের চাষাড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদ্দিন সজীব। 14% ছাড়ালো দেশে করোনা শনাক্তের হার। এই ভাইরাসে আরো 6 জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত দেশে 28,129 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,378 জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16,09,042 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়।
করোনা প্রতিরোধে রাজধানীতে সরকারি নির্দেশনা মানছেন না বেশিরভাগ মানুষ। বাজার এবং বিনোদন কেন্দ্রেও একই দৃশ্য চোখে পড়ে। তবে গণমাধ্যমের সামনে করোনা ভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন অধিকাংশ মানুষ। ফজলে রাব্বির রিপোর্ট। মিরপুরের অভিজাত রেস্তোরাঁয় চলছে পার্টিতে যোগ দেয়া কেউ কেউ গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে মুখ লুকালেন, কেউ আবার চিত্র ধারণে মানা করলেন। আর রাস্তায় বের হওয়া জামা কাপড়ের পরিপাটি অনেকেই স্বাস্থ্যবিধি মানা বিষয়টিকে দেখছেন নিছকই ঠাট্টা হিসেবে। মাস্কটা কেন পড়তেছে? মাস্ক ছাড়া বলবো আসলে করোনা টরোনাগুলি কিছু না, মাস্ক পরে ধুলার সমস্যা আমার, এই জন্য অ্যাকচুয়ালি মাস্কটা আমি পরি আর কি। মাস্কটা যে আমার বন্ধুরা ধার দিচ্ছেন ধারার ফেরত নেবো না, নতুন একটা নিয়ে নিব আর কি। কারো কাছে অসহ্য হয়ে গেছে মাস্ক পরা কিংবা স্বাস্থ্যবিধি মানা বিষয়টি। আমি যদি নিজের চোখে দেখতাম তাহলে আমি কোথাও আমার গ্রামের মুখজন মারা গেছে বা এই মুখজন করোনা হয়েছে বা আমার আত্মীয় স্বজনের মাঝে হয়েছে, আমি তো কাউরেই দেখি না, তখন আমি কি করতাম আছে কিনা। আগে তো করোনা যদি মা বাবা মারা গেছে তাদেরকে ধরা ছোঁয়া করে নাই, এখন দেখা যায় এইটার নাই, মানে সহজ তো এরকম। এই জন্যই আমরা মাস্ক আসলে ব্যবহার করি না আর কি, করোনাটাকে কিছু মনে করি না। কেউ স্বাস্থ্যবিধি মানার গুরুত্ব বুঝলেও আলসেমির কারণে মানছেন না বিধিনিষেধ। হোটেল রেস্তোরাঁয় ক্যামেরার সামনে টিকা সনদ নেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। আপনাদের সাংবাদিকের জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেনি, কারণ আপনারা তো সবকিছু আপলোডে জানেনি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন দেশে করোনার প্রকোপ দেখা দেওয়ার প্রথম দিনের মতোই এখনো সমান প্রাসঙ্গিক স্বাস্থ্যবিধি মানা বিষয়টি। সরকার দেওয়ার নির্দেশনা না মানলে করোনা পরিস্থিতি অবনতি হতে পারে। ফজলে রাব্বি, ATN বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনায় রেখে দেশব্যাপী সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সংক্রমণ পরিস্থিতি বুঝে সমাবেশের তারিখ পরবর্তীতে পুনর্নির্ধারণ করা হবে। নির্বাচন এবং প্রচারণা সবকিছু চালু রেখে উন্মুক্ত স্থানে জনসমাগমে সরকারি বিধি নিষেধ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিএনপির চলমান আন্দোলন দমন করতে এটি করা হয়েছে বলেও অভিযোগ করেন নজরুল ইসলাম খান। যেখানে ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠান করা যাবে, হাট বাজার যানবাহন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে, উন্মুক্ত স্থানে সামাজিক ধর্মীয় রাজনৈতিক অনুষ্ঠান নিষিদ্ধ করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। এই অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত অবশ্যই কোভিডের সংক্রমণ রোধের লক্ষ্যে নেওয়া হয়নি। বিরোধী দলসমূহের চলমান প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনকে বাধাগ্রস্ত ও দমন করার জন্যই করা হয়েছে। দেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি একপেশে অগ্রহণযোগ্য এবং উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করে। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসান মাহমুদ এসব কথা বলেন। জাতিসংঘের হিউম্যান রাইটস বিশেষজ্ঞরা, ইন্ডিপেন্ডেন্ট বিশেষজ্ঞরা যে বিবৃতি দিয়েছে গুয়ান্তানামা বে কারাগার বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি যে আহ্বান জানিয়েছে সেদিকে একটু নজর দেওয়ার জন্য, এবং তারা যেই দেশে বসে সংগঠনটি পরিচালনা করছে সেই দেশে যে চরম মানবাধিকার লঙ্ঘন হয় সেটির উন্নতিকল্পে তারা আরও বেশি কাজ করতে পারে। কিছু ব্যক্তিবিশেষের স্বার্থ সংরক্ষণ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি যদি তারা দেয়, এতে তাদের সংগঠনেই প্রশ্নবিদ্ধ হয়। 100 বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে 70-80 টাকার কয়েন বিক্রি হচ্ছে কোটি টাকায়। অভিনব এমন প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জব্দ করা হয়েছে 41 লাখ টাকা সহ 42টি ধাতব মুদ্রা। গোয়েন্দারা জানান, তামা গলিয়ে ম্যাগনেটিক কয়েন প্রমাণ করতে তাতে খোদাই করে বসানো হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ও সন তারিখ। জিএম তসলিমের রিপোর্ট। স্কচ ট্যাপে মোড়ানো প্যাকেট খোলার পর বেরিয়ে আসে 4টি ধাতব কয়েন। কেমিক্যাল আর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানালেন 2টি আসল আর 2টি নকল। এই সবই নাটক সাজানো। কিছু বিত্তশালীদের টার্গেট করে একটি চক্র এমন কয়েন বিক্রি কারবার চালিয়েছে দেশ জুড়ে।
রাজধানীর তারকা হোটেলেও রয়েছে তাদের দৌরাত্ম্য। আমরা গুলিস্তান থেকে 200 টাকা বা 300 টাকা দিয়ে একটা কয়েন কিনে এনে ওই কয়েনের নাম ভাঙাইয়া আমরা প্রতারণা সৃষ্টি করি। বৃহস্পতিবার এমনই এক চক্রকে আটক করেছে ডিবি। চক্রটি দর কষাকষির পর 400 বছরের পুরানো দুটি কয়েন 5 কোটি টাকায় বিক্রির চেষ্টা করছিল। লেনদেন হয়েছিল 41,35,000 টাকাও। মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ ধরে ফেলে এই জালিয়াতি। পরে অভিযান চালিয়ে আটক করা হয় 4 জনকে। 41,35,000 টাকা দিচ্ছে। দেওয়ার পরের দিন আমরা আবার যাই, গেলে পরে ওয়াহিদুজ্জামানও নাই, বাইরেও নাই, রাজাও নাই, শঙ্করও নাই। নকল 42টি ধাতব মুদ্রা জব্দের পর আটকদের তথ্য অনুযায়ী মানিকগঞ্জে অভিযান চালিয়ে বাঁশঝাড় থেকেও উদ্ধার করা হয় টাকা। একদল যে কাজটা করে সেটা হলো কেমিস্ট এবং রেডিওলজিস্ট সাজে, আর একদল এসে বিদেশি সাজে এবং বিদেশিদের এজেন্ট হিসেবে বলে যে তুমি আমাকে এই জিনিসটা কিনিয়ে দাও, আমি তোমাকে 1 কোটি টাকা দিতে চাইতে থাকবো। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বাস্তবে সীমানা পিলার বা পুরনো কয়েন কেনাবেচার সুযোগ নেই, এই সবই দুষ্প্রাপ্য। কেউ এসব কেনাবেচার প্রস্তাব দিলে বা লোভ দেখালে পুলিশকে জানানোর পরামর্শও দেন তিনি। কয়েনগুলোকে 400 বছর। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। রাজধানীর বাজারে বেড়েছে মোটা চালের দাম। সবচেয়ে কম দামি চাল গুটি স্বর্ণাও 48 টাকার কমে মিলছে না। BR 28 কেজি 50 টাকা। এদিকে গুঁড়ো দুধ, দেশি মাছ এবং মুরগির দামও বেড়েছে আরও এক ধাপ। মনির হোসেন তপুর রিপোর্ট। ছুটির দিন সকালে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট কাউরান বাজার। সাপ্তাহিক কেনাকাটা করতে এসেছেন ব্যস্ত কর্মজীবীরা, কিন্তু বাজারে ঢুকেই পণ্য মূল্যে অসন্তোষ তাদের। পলাশী বাজারের এই দোকানে বোর্ডে লেখা পাকিস্তানি কক মুরগি প্রতি কেজির দাম 280 টাকা। তবে ক্রেতা কিনতে গেলে বিক্রেতা বলছেন কেজি হিসেবে বিক্রি হবে না, নিতে হবে পিস হিসেবে। প্লেটে লেখা আছে 280 টাকা কেজি, কিন্তু আমি যখন জানতে চাইলাম যে না, এখন কেজি হিসাবে বিক্রি হবে না, পিস হিসাবে। আজকের মাল কেজিতে পাই নাই, কালকে কেজিতে আসছিল, কেজির মাল বেশি। ঢাকার বাজারে সবচেয়ে মোটা চালের দামও 48 টাকা। সপ্তাহের ব্যবধানে সব রকম চালের দাম আবার বেড়েছে 2 থেকে 3 টাকা। আগে আমরা যে নাই চালটা বিক্রি করতাম 65 টাকা, সেই চালটা এখন 70 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে আমার 60 থেকে 58 টাকা, সেই মিনিকেট এখন 65 টাকা। যদি মাসে মাসে চালের দাম বাড়ে, আমগো তার মাসে মাসে বেতন বাড়ে, তার হিমশিম খাওয়াটা স্বাভাবিক। মাসে আগে 28 ছিল 44-45 টাকা কিনে আনতাম, আমরা 48 টাকা বিক্রি করতাম। এখন আনতে হয় 46 টাকা, 47 টাকা, আমরা 50 টাকা বিক্রি করি আর কি। দেশি মসুরের ডাল এই সপ্তাহে 8 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 টাকায়। বোতলজাত সয়াবিন তেলের দাম আগের মতোই লিটার প্রতি 160 টাকায় বিক্রি হচ্ছে। দাম কমেছে নতুন আলু ও পেঁয়াজের। প্রতি সপ্তাহে একটা না একটা দাম বাড়ে। গতবার সপ্তাহে বাড়ছে ওই যে ডিটারজেন্ট, সাবান ডিটারজেন্টের দাম। এরপরে এই সপ্তাহে বাড়ছে গুঁড়া দুধের দাম, মুসারি ডালের দাম। শীতের সরবরাহ স্বল্পতার অজুহাতে প্রতি সপ্তাহে বাড়ছে মাছের দাম। দেশি মাছের দাম এখন মধ্যবিত্তের প্রায় নাগালের বাইরে। পুঁটি মাছ তো আমরা 200-300 টাকা করে কেজি কিনি, এখানে চাচ্ছে 500 টাকা 700 টাকা। বোয়াল মাছের কেজি দেখা যায় 700 থেকে 800 টাকা, এটা আগে 600 টাকা ছিল। পুঁটি মাছ 400 টাকা কেজি, কাজকে 500, চাপলা 400, মলা 500, বাইলা 500। এদিকে কড়াকড়ি আরোপ হলেও রাজধানীর সব কাঁচা বাজারে মাস্ক পরার প্রতি অনীহা দেখা গেছে বেশিরভাগ ক্রেতা বিক্রেতার মধ্যে। ছুটির দিনে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের অতিরিক্ত ভিড় থাকাটাই স্বাভাবিক। ওমিক্রন ঠেকাতে সরকারি নির্দেশনা উপেক্ষিত থেকে যাচ্ছে এই বাজারগুলোতে, তাই শক্ত মনিটরিংয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন সাধারণ ক্রেতারা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। 3 দফা দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। দুপুরের পর থেকে ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। হল প্রভোস্টের পদত্যাগ ও অব্যবস্থাপনা দূর করে অবিলম্বে ছাত্রী বান্ধব হল প্রভোস্ট নিয়োগের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। বিক্ষুব্ধ ছাত্রীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এর আগে বৃহস্পতিবার রাত 3টা পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন ছাত্রীরা।
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে প্রাণহানির ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছে সামাজিক সংগঠন নোঙর। তাদের মতে কর্তৃপক্ষের অবহেলা, মুনাফা লোভী মনোভাব আর নিরাপত্তা সরঞ্জামের অভাবেই হতাহতের ঘটনা ঘটেছে। নোঙরের একটি প্রতিনিধি দল ছায়া তদন্ত শেষে এসব তথ্য জানায়। ঝালকাঠি থেকে ফিরে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম, ক্যামেরায় ছিলেন সজল দেব বর্মন। ঝালকাঠির সুগন্ধা নদীতে এখনো ভাসমান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অভিযান 10 লঞ্চটি। ঘটনার 20 দিন পরেও লঞ্চের ভেতরে পোড়া লাশের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে আছে, পোড়া হাড়গোড় সহ নানা জিনিসপত্র। ধ্বংসস্তূপ দেখে সহজেই অনুমান করা যায় অভিযান 10 লঞ্চে আগুনে পুড়ে যাত্রীদের মৃত্যু কতটা নির্মম ছিল। নিচতলার ইঞ্জিন রুম থেকে 3 তলার মাস্টার ব্রিজ পর্যন্ত সবকিছুই পুড়ে ছাই। প্রাথমিকভাবে উদ্ধার কাজে অংশ নেয়া ট্রলার চালক 2 ভাই মিজানুর ও আলিম বর্ণনা দেন সেদিনের ঘটনা। আমার নিজের যা চোখে যা দেখছি যে লঞ্চ সোজা পুরো গতিতে স্যার চলতেছে, সে সময় মেশিং লঞ্চের বন্ধ হয় নাই। হেরা হচ্ছে কি লোকগুলো আপনার না বাঁচাইয়া হেরা যে যেখান দিয়ে পাচ্ছে সে সেখান দিয়ে চলে গেছে। আমার ট্রলারে প্রায় 50-60 জন 80 জন লোক দিছি। নোঙর বাংলাদেশের 17 সদস্যের তদন্ত কমিটি সরেজমিন পরিদর্শন শেষে ইঞ্জিনের ত্রুটিসহ পুরো নৌযানটিতে অব্যবস্থাপনার প্রমাণ পায়। দায়িত্ব অবহেলার কারণেই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন নোঙর সভাপতি সুমন শামস। যতগুলো দরজা দিয়ে মানুষ বের হবে এবং ঢুকবে, আমরা আজকেও দেখলাম সেখানে এখনও তালা মারা। উদ্ধারকারী যে বায়োগুলো আছে, যেগুলো উপরে রাখা আছে, যেটি কখনো একটি মানুষের হাতের নাগালের বাইরে এখানে মানুষ কখনো এটা ব্যবহার করতে পারবে না, তাহলে ব্যবহার করবে কে? অবহেলার কোনো শেষ এখানে ছিল না। আমরা এটাকে পরিষ্কার হত্যাকাণ্ডই বলছি এই কারণে যে এইরকম 2-3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তারা কি দেবেন। নৌ নিরাপত্তা বিশ্লেষকদের মতে নিয়ম নীতির তোয়াক্কা না করে নৌযান পরিচালনার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকে লঞ্চগুলোতে, জাহাজগুলোতে, সেগুলোর এখানে তো ব্যবহার হয়নি যে আমি দুর্ঘটনা কবলিত, আমাকে সাহায্য করো, SOS পাঠানো হয়নি। অভিযান 10 লঞ্চ পরিদর্শন শেষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে 16 দফা দাবিও করা হয় নোঙর বাংলাদেশের পক্ষ থেকে। লঞ্চের 3 তলায় অবস্থিত এই সারেং রুম কিংবা চালকের রুম, যেটিও পুড়ে একেবারে ছাই। তাই যাত্রীরা বিভিন্ন স্থানে ছোটাছুটি করেও রক্ষা পাননি প্রাণে। এর কারণ হচ্ছে আগুনের ভয়াবহতা ছিল অনেক তীব্র। এমন দৃশ্য আর যাতে আমাদের দেখতে না হয়, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, ATN বাংলা, ঝালকাঠি। এ পর্যায়ে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আগামী বছরের জুনে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। বিমানবন্দর পরিদর্শন শেষে জাতীয় সংসদের অনুমিত হিসেব কমিটির সভাপতি আব্দুস শহীদ সাংবাদিকদের কথা জানান। পরিদর্শন শেষে বিমানবন্দরের উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেন সংসদীয় কমিটির সদস্যরা। এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, আগামী মাসের পর কক্সবাজার বিমানবন্দরে দিবারাত্রি বিমান চলাচল শুরু হবে। আন্তর্জাতিক সংবাদ। ভারতের জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। আহত হয় অন্তত 37 জন। তাদের মধ্যে অন্তত 15 জনের অবস্থা আশঙ্কাজনক। পাটনা থেকে গুয়াহাটি যাওয়ার পথে জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় লাইনচ্যুত হয় ট্রেনটি। ট্রেনের 12টি বগিতে যাত্রী ছিলেন প্রায় 700। দুর্ঘটনায় বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সত্তার তাপুকে বিশেষ সম্মাননা দিয়েছে ATN বাংলা পরিবার। উপাচার্য ভবনে ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের পক্ষ থেকে তার হাতে সম্মাননার স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অনুষ্ঠান তাশিক আহমেদ। ATN বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর।
কেপটাউনে তৃতীয় টেস্টে ভারতকে 7 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। 2 উইকেটে 101 রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নেমে জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন ছিল 111 রান। 82 রান করা কিগান পিটারসনের উইকেট হারালেও মধ্যাহ্নবিরতির পরপরই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। 212 রানের লক্ষ্য 7 উইকেট হাতে রেখে স্পর্শ করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন কিগান পিটারসন। এর আগে প্রথম ইনিংসে 223 ও দ্বিতীয় ইনিংসে 198 রান তোলে ভারত। প্রথম ইনিংসে 210 রান করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। নৌকাকে পরাজিত করতে একজোট হয়েছে অপশক্তি, বললেন আইভি। যে কোনো পরিস্থিতিতে নির্বাচনী মাঠে থাকার ঘোষণা তৈমুরের। 14% ছাড়ালো দেশে করোনা শনাক্তের হার। আক্রান্ত 4000-এরও বেশি, আরো 6 জনের মৃত্যু। নগরীতে স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। শপিং মল ও রেস্তোরাঁয় দেখা হচ্ছে না টিকার সনদ। এবং 3 দফা দাবিতে আবারও আন্দোলনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।